হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইম্পোর্ট বিজনেস নিয়ে কথা বলবো যে একটা পণ্য বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে কিভাবে নিয়ে আসতে হয় এবং এটা স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রসেসই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো। একটা বিষয় আমি ইম্পোর্ট বিজনেস নিয়ে কন্টেন্ট তৈরি করার পর বুঝতে পারি যে অনেকের মধ্যে এখন একটা ভুল ধারণা থাকে। সেটা হচ্ছে ইম্পোর্ট মানে কি দেশে আমদানি করে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করা নাকি বাংলাদেশ থেকে পাঠানো। তো যদি সহজ ভাষায় বলি, ইম্পোর্ট অথবা আমদানি মানে হচ্ছে বিদেশে কোনো একটা পণ্য ক্রয় করে সেটা বাংলাদেশে শিপমেন্ট করে বাংলাদেশে বিক্রি করা, এবং এক্সপোর্ট অথবা রপ্তানি মানে হচ্ছে যে বাংলাদেশে তৈরি কোনো একটা পণ্য বিদেশে বিক্রি করা। আয়তনের দিক থেকে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু মানুষের দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক বড়। আমাদের যে পরিমাণ জনগোষ্ঠী জনসংখ্যা, তাদের যে পরিমাণ পণ্যের চাহিদা আপনি দিয়ে শেষ করতে পারবেন না। এই জন্যই কিন্তু বাংলাদেশ যত না বেশি এক্সপোর্ট করে তার থেকে অনেক গুণ বেশি ইম্পোর্ট করে। আমি সাধারণত যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই পণ্যগুলো যদি আপনি আমদানি করতে চান, আপনার বাজেট কমপক্ষে 20 লাখ টাকা থাকতে হবে। কারণ আপনি যখন অন্য দেশ থেকে একটা পণ্য আমদানি করবেন, আপনি কিন্তু ছোট কোয়ান্টিটি আমদানি করে আপনারও পোষাবে না এবং আপনার সাপ্লায়ার যে আপনাকে প্রোডাক্টটা পাঠাচ্ছে তারও কিন্তু পোষাবে না। যার জন্য এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিব যে অল্প টাকায় কিভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। একটা ইম্পোর্ট বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত 11টা ধাপ থাকে এবং আজকে আমরা 11টা ধাপ নিয়ে কথা বলবো। প্রথম ধাপটাই হচ্ছে আমাদের বাজেট ফিক্সিং। আমি যদি আজকে আপনাকে বলি যে ভাই আপনি এই পণ্য নিয়ে আসেন, আপনি ওই পণ্য নিয়ে আসেন, কিন্তু দেখা গেল যে ওই পণ্য আনতে যে পরিমাণ খরচ হবে এটা আপনার বাজেটের মধ্যেই নাই, তাহলে কি আসলে আপনি পণ্যটা এনে বিক্রি করতে পারবেন? পারবেন না। তো এটার জন্য সবার আগে আপনার দরকার হচ্ছে বাজেট ফিক্স করা, যে আপনি কত টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে চান। যদি আপনার বাজেট 5 লাখ টাকা হয় সেটার জন্য পণ্য একরকম হবে, যদি আপনার বাজেট 10 লাখ টাকা হয় সেটার জন্য পণ্য আরেক রকম হবে, আর যখন আপনার বাজেট 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা হবে, তখন কিন্তু আপনার কাছে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস থাকবে যেখান থেকে আপনি সিলেক্ট করে একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের প্রথম ধাপটাই হচ্ছে যে আমরা কত টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে চাই এটা বুঝা। 2 নম্বর ধাপ হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আপনাকে অনেকেই বলবে যে আপনার মার্কেট রিসার্চ করতে হবে, আপনার মানুষের সাথে কথা বলতে হবে, মার্কেটে কি প্রোডাক্ট চলতেছে, কোনটার ডিমান্ড বেশি, কোনটার মার্কেটে কম্পিটিশন বেশি, এইসব জানতে হবে। কিন্তু আমি মনে করি প্রোডাক্ট সিলেকশন শুরু হয় নিজে থেকে, যে আসলে আপনি কোন পণ্য নিয়ে কাজ করতে চান। এই যে প্রথমেই আমরা কথা বলে নিলাম যে বাজেটের বিষয়টা, এখন 5 লাখ টাকা দিয়ে যদি আমি আপনাকে বলি আপনি গাড়ি ইম্পোর্ট করে নিয়ে চলে আসেন, আপনি কি পারবেন? পারবেন না। তাহলে আপনার বাজেটের মধ্যে কোন কোন প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন এটার একটা লিস্ট একটা তৈরি করা দরকার। এখন আপনি কথার কথায় কিছু প্রোডাক্ট আইডিয়া করলেন যে হ্যাঁ, আমার বাজেট 10 লাখ টাকা, আমি জামা কাপড় আনতে পারি, আমি খাবার দাবার আনতে পারি, আমি রাসায়নিক জিনিসপত্র আনতে পারি, আমি বাসা সাজানোর জিনিসপত্র আনতে পারি। এরকম কিছু প্রোডাক্ট আপনি সিলেক্ট করে রাখলেন। এখন এখান থেকে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করেন অথবা কনফিডেন্ট ফিল করেন যে না, আমি এই পণ্যটা যদি আজকে বাংলাদেশে ইম্পোর্ট করি, আমার মনে হয় আমি এটা বিক্রি করতে পারবো। কিভাবে বিক্রি করতে পারবো? আমার বিক্রি করার জায়গা জানা আছে, যে না, ইলেকট্রনিক্স নবাবপুরে বিক্রি হয়, যদি আমি চাল ডাল নিয়ে আসি এটা আমি অন্য কোথাও বিক্রি করতে পারবো, যদি আমি আদা রসুন পেঁয়াজ নিয়ে আসি আমি খাতুনগঞ্জে বিক্রি করতে পারবো। তো এই জন্য প্রোডাক্ট সিলেকশন সবসময় আপনার কাছ থেকে আসবে, যে কোন প্রোডাক্টটা বিক্রি করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করেন। কথার কথা, আপনি যদি নাই জেনে থাকেন যে আপনি কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করে বিজনেস করবেন, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কোন বন্ধু বান্ধব ব্যবসা করে, আপনার কোন রিলেটিভ ব্যবসা করে, আপনার পরিচিতর মধ্যে যারা আছে তারা কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। কারণ ইন কেস আপনি একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে চলে আসলেন এবং এরপর বিক্রি করতে পারলেন না, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনার চেনা পরিচিত কোনো মানুষ ওই প্রোডাক্ট নিয়ে অলরেডি কাজ করে থাকে, তাহলে ইন কেস আপনি যদি অন্য কারো কাছে বিক্রি করতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনি একটা সেফ জায়গায় আপনার বন্ধু বান্ধব অথবা রিলেটিভস এর কাছে কিন্তু বিক্রি করে ফেলতে পারবেন। এখানে যে সেফটিটা থাকে সেটা হচ্ছে আপনার টাকার সেফটি। যে অন্যান্য জায়গায় হয়তো বা অপরিচিত মানুষের কাছে আপনার বাকিতে বিক্রি করতে হইতে পারতো এবং এই টাকা উঠাই তো আপনার অনেক কষ্ট হইতো। সেই জায়গায় যদি আপনি নিজের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের কাছে বিক্রি করেন, অ্যাটলিস্ট এইটুক আপনি সেফ থাকলেন যে না, আপনার ইনভেস্টমেন্ট অথবা টাকাটা মার যাবে না। তাহলে আমরা বাজেট ফিক্স করে ফেললাম, আমরা প্রোডাক্ট সিলেক্ট করে ফেললাম। এবার আমাদের বুঝতে হবে যে আমরা কত কোয়ান্টিটি ইম্পোর্ট করবো। তার মানে আমাদের থার্ড স্টেপ হচ্ছে কোয়ান্টিটি সিলেকশন। একটা জিনিস বুঝেন, আপনি কি চাইলে যে কোনো পণ্য 100 কেজি নিয়ে আসতে পারবেন? আমি ধরলাম কাজু বাদাম 100 কেজি নিয়ে আসলেন, বাট আপনি কি আদা 100 কেজি ইম্পোর্ট করতে পারবেন? পারবেন না। এর কারণটা হচ্ছে, একটা জিনিস বুঝেন, এখানে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলতেছি। তার মানে একটা পণ্য বিদেশ থেকে আপনার দেশে আসবে। তো বিদেশে একজন তো আপনাকে প্রোডাক্টটা পাঠাচ্ছে, আপনার নিশ্চয়ই একটা সাপ্লায়ার আছে, আপনার একটা এক্সপোর্টার আছে। তো ওই এক্সপোর্টারেরও এমন একটা কোয়ান্টিটি থাকতে হবে যেটা এক্সপোর্ট করে অথবা সাপ্লাই করে তার নিজেরও পোষায়। কথার কথা, 1 টন মাল আনার জন্য আপনি 5 টনের একটা গাড়ি নিলেন এবং এই গাড়ির ভাড়া আপনার দাঁড়াইলো কথার কথা 15,000 টাকা। তাহলে যেখানে 1 টন অথবা 1000 কেজিতে 15,000 টাকা লাগছে, সেখানে যদি আপনি 5 টন মাল নিয়ে আসেন, 5 টনই ওই গাড়ির জায়গা বা 5 টনই মাল ওই গাড়িটা নিতে পারবে, তাহলে কিন্তু আপনার খরচ 5,000 কেজি দিয়ে কিন্তু 15,000 টাকা ভাগ হবে, তাই না? তাহলে আপনার 3 টাকা খরচ আসতেছে। যেখানে যদি আপনি 1 টন আনতেন তাহলে আপনার আরো বেশি পড়তো। তাহলে এইরকম সিচুয়েশনে আপনি যে কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চান, এটা আপনার বুঝতে হবে যে আপনি খরচ কত দিক থেকে কমাইতে পারেন।
আপনি 100 কেজি নিয়েও চাইলে কাজ করতে পারেন, 200 কেজি নিয়েও করতে পারেন, 20,000 কেজি নিয়েও করতে পারেন। প্রবলেমটা দাঁড়ায় খরচের উপরে, যে আপনি তো একটা বিজনেসে লাভ করার আশায় এই ইম্পোর্টের বিজনেসটা করতেছেন। তো যদি কোনো কারণবশত আপনার খরচ ট্রান্সপোর্টেশনে বেড়ে যায়, আপনার খরচ অন্যান্য দিকে বেড়ে যায়, তখন কিন্তু আপনি প্রোডাক্টটা বাংলাদেশে এনে বিক্রি করতে পারবেন না। কারণ যদি প্রচলিত একটা পণ্যের দাম থাকে 200 টাকা কেজি এবং আপনার খরচই পড়ে 220 টাকা, তখন নিশ্চয়ই আপনি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে লাভ করতে পারবেন না। কারণ আপনার থেকে কম দামে তো আপনার কম্পিটিশন মার্কেটে অলরেডি সাপ্লাই দিচ্ছেই। 4 নাম্বার ধাপটা হচ্ছে সেলিং পয়েন্ট। আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন, এটা আপনি বাংলাদেশে এনে বিক্রি করবেন কোথায়? এই জিনিসটা জানা জরুরি। আপনি যদি মনে করেন যে না, আমি একটা প্রোডাক্ট নিয়ে চলে আসি, বাংলাদেশটা অনেক বড় একটা মার্কেট, কোথাও না কোথাও বিক্রি করে দিব। অবশ্যই সব রকমের পণ্যই বিক্রি হয়। ভালো, খারাপ, ভালো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, এভারেজ প্রোডাক্ট, এভরিথিং সেলস ইন বাংলাদেশ। আপনার বের করতে হবে এই বিক্রি করার জায়গাটা। কারণ আপনি মনে করলেন যে আমি নিয়ে এসে বিক্রি করে দিব, আপনি বিক্রি করতে পারবেন। আবারও বলতেছি, কিন্তু লসে বিক্রি করতে হবে। তখন মানুষজন আপনার সুযোগ নিবে। কিন্তু আপনি যদি আগে থেকে বিক্রির জায়গাটা বের করে নেন, আপনি একটু প্রোডাক্টের দামটা জেনে নেন, আরো 10টা মানুষের সাথে পরিচয় হয়ে নেন, তখন আপনার জন্য বিক্রি করা সুবিধা হবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে আপনি চিন্তা করলেন আপনি ইন্ডিয়া থেকে 15 টন আদা নিয়ে আসবেন। এখন আদাটা এনে আপনি বিক্রি করবেন কোথায়? যদি আপনার জেলায় কোনো বড় আড়ত থাকে, ওখানে গিয়ে আপনার বিক্রি করতে হবে। এছাড়া ঢাকা, খাতুনগঞ্জ অথবা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে আড়তগুলো আছে, যেখানে আদা, রসুন, পেঁয়াজের কাজ হয়, ওইখানে আপনার বিক্রি করতে হবে। তাহলে প্রোডাক্ট মাথার উপরে এনে বিক্রির জায়গা খোঁজার চেয়ে আগে বিক্রির জায়গা খুঁজে নেওয়াটা ভালো। তাহলে আপনার একটা টেনশন আপনি কম পাইলেন, যে না ঠিক আছে, প্রোডাক্টটা আসার সাথে সাথেই আপনার কাছে এরকম 5-6টা জায়গা আছে যেখানে আপনি কথা বলে একটা না একটা জায়গায় বিক্রি করে দিতে পারবেন। এই জন্য সেলিং পয়েন্টটা আগে থেকে জানা খুব জরুরি। যখন আপনি আপনার সেলস পয়েন্টটা জেনে গেলেন, এবার 5 নাম্বার স্টেপটা হচ্ছে সাপ্লায়ার খোঁজা। সাপ্লায়ার খোঁজা আমি মনে করি ইম্পোর্ট বিজনেসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। কারণ সাপ্লায়ার আপনার বিজনেসকে টিকায় রাখতে পারে, সাপ্লায়ার আপনাকে বিজনেসের প্রফিট এনে দিতে পারে, অথবা এই একটা সাপ্লায়ারই আপনাকে কিন্তু নিঃস্ব করে দিতে পারে। এখন এই সাপ্লায়ার খোঁজার 4টা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে কান্ট্রি সিলেকশন। আপনি ইম্পোর্ট করে যে পণ্যটা নিয়ে আসবেন, এটা আপনি কোন দেশ থেকে আনবেন? আপনি ইন্ডিয়া থেকেও আনতে পারবেন, চায়না থেকেও আনতে পারবেন, আফ্রিকা থেকেও আনতে পারবেন। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি যে কোনো পণ্য বাংলাদেশে আমদানি করতে পারবেন। কিন্তু আপনার তো এখানে অনেক কিছু বুঝার বিষয় আছে, যে আপনি যে দেশ থেকে আমদানি করতেছেন, ওই দেশে কত খরচ পড়তেছে, ওই দেশ থেকে প্রোডাক্টটা বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতেছে, এই টাইমের মধ্যে ওই প্রোডাক্টের মার্কেট কতখানি উঠানামা করতে পারে, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যত সহজে আপনি ইন্ডিয়া, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, অত সহজে কিন্তু আপনি ইউএসএ, ইউকে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন না। আজকে যদি আপনি কোনো সাপ্লায়ার পান এবং তাকে একটা এলসি দেন, ইন্ডিয়ান সাপ্লায়ার যদি হয়, সে কিন্তু 3 দিনের মধ্যে আপনাকে প্রোডাক্টটা বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই জায়গায় যদি সেটা চাইনার সাপ্লায়ার হয়, তাহলে 16 থেকে 25 দিনের মধ্যে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। কিন্তু যখনই এটা আফ্রিকায় যাচ্ছে, ইউএসএ, ইউকের দিকে যাচ্ছে, তখন সময়টা কিন্তু আরেকটু বেশি লাগতে পারে এবং জার্নির ডিস্টেন্সটাও কিন্তু অনেক বেশি। যখন আপনি কান্ট্রি সিলেক্ট করে ফেলেন যে কোথায় থেকে প্রোডাক্টটা আমদানি করবেন, এবার আপনার দরকার সাপ্লায়ার খোঁজা। আপনি সাপ্লায়ার কিভাবে খুঁজবেন? আজকাল প্রতিটা সাপ্লায়ার, প্রতিটা ইন্টারন্যাশনাল সাপ্লায়ার একটা অনলাইন প্রেজেন্স রাখে। তার মানে ফেসবুক হোক, ইউটিউব হোক, কোনো ওয়েবসাইট হোক, কোনো অন্যান্য কোনো জায়গায় হোক, অনলাইনে কোনো না কোনো প্রেজেন্স রাখবেই। কথার কথা, আজকে যদি আপনি ফেসবুকে গিয়ে ইন্ডিয়ান জিরা সাপ্লায়ার দিয়ে সার্চ করেন, আপনি অনেকগুলো জিরার কোম্পানি পেয়ে যাবেন। আপনি গুগলে যে চাইনিজ জিঞ্জার সাপ্লায়ার দিয়ে সার্চ করেন, আপনি অনেকগুলো চাইনিজ কোম্পানি পেয়ে যাবেন। আপনি ইউটিউবে যেও যদি যে সার্চ করেন যে আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে চাই, অনেকগুলো কোম্পানি আছে যারা আজকাল নিজেদের প্রোডাক্টের ভিডিও কন্টেন্ট বানায়, কিন্তু একটা অনলাইন প্রেজেন্স মেনটেন করে। আপনি ওইখান থেকেও সাপ্লায়ার পেয়ে যাবেন। তাহলে যদি আপনার অনলাইনে সাপ্লায়ার খুঁজতে হয়, তাহলে আপনি ফেসবুক, ইউটিউব, গুগল ব্যবহার করতে পারবেন। যদি অফলাইনে আপনার সাপ্লায়ার খুঁজতে হয়, তাহলে সিএনএফ এর কাছে কথা বলতে পারেন, ব্যাংকের সাথে যে কথা বলতে পারেন। কারণ ব্যাংক তো বিভিন্ন রকমের প্রোডাক্টের এলসি করে থাকে, যার জন্য তাদের কাছে সাপ্লায়ারের ডিটেলস থাকে। সিএনএফ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, তাদের কাছে সাপ্লায়ারের ডিটেলস থাকে। এই জায়গাগুলো থেকে আপনি সাপ্লায়ার পেয়ে যাবেন। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি এরকম বিভিন্ন জায়গা থেকে 5টা সাপ্লায়ার রেডি করলেন। এখন এই সাপ্লায়ারগুলোর মধ্যে ভালোকে খারাপকে এটা আপনি কিভাবে বুঝবেন? একটা সাপ্লায়ারের সাথে যখন কথা বলতেছেন, কথার কথা আপনি 5 জন সাপ্লায়ারকে একটা প্রোডাক্টের জন্য নক দিলেন, আপনি জিরার জন্য নক দিলেন। একটা সাপ্লায়ার আপনাকে বললো ভাই জিরার দাম 500 টাকা পড়বে, একজন বললো 550 টাকা পড়বে, একজন বললো 520 টাকা পড়বে, আরেকজন বললো 950 টাকা পড়বে। এখানেই কিন্তু প্রথমে একটা আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আপনাকে 950 বললো, তার আসলে বিজনেস নিয়ে আইডিয়া নাই। সে নিজেও নতুন, অথবা একটা ওয়েবসাইট খুলে বসে আছে, অথবা সে একজন স্ক্যামার। কিন্তু যারা 400 থেকে 500 রেঞ্জের মধ্যে বলতেছে, তারা ভালো সাপ্লায়ার। কেন তারা ভালো সাপ্লায়ার? যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি আলাদা হতে পারে, যার কারণে প্রাইস 20 টাকা 30 টাকা কম বেশি হচ্ছে। কিন্তু যে 900 টাকা বললো, সে তো আসলে জানেই না যে মার্কেটে কি দামে চলতেছে। তারপর আপনি সাপ্লায়ারের কাছ থেকে কিছু ডকুমেন্টস দিবেন। প্রথমে বেসিক ডকুমেন্টস গুলো নিবেন, যে আসলে সে যে দেশে কাজ করে, ওই দেশে তার ট্রেড লাইসেন্স, ওই দেশের কোনো ইনকর্পোরেশন সার্টিফিকেট, ওই দেশে তার ভ্যাট ট্যাক্সের সার্টিফিকেট, অথবা তার ইম্পোর্ট লাইসেন্স, এই বেসিক ডকুমেন্টস গুলো আপনি নিয়ে ফেলেন।
এই বেসিক ডকুমেন্টস থেকেও আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আসলে সাপ্লায়ার কতদিন ধরে বিজনেস করতেছে। এবং ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো থাকে, তারা অনেকগুলো কান্ট্রি কিন্তু নিজেদের ওয়েবসাইটে এই সাপ্লায়ারদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা কোম্পানির যে ডিটেলস গুলো থাকে এগুলো দিয়ে রাখে। তো ওই ডিটেলস গুলো দিয়ে আপনি সার্চ করলে কিন্তু জানতে পারবেন যে কোম্পানিটা কতদিন ধরে অ্যাক্টিভ এবং কত টাকার কাজ করে। সো বেসিক একটা আপনার আইডিয়া পেয়ে গেলেন। এরপর যদি আরো বেশি আপনার রিসার্চ করতে হয়, তাহলে এবার আপনি সাপ্লায়ারের কাছ থেকে কিছু অন্য রকমের ডকুমেন্টস নেন। প্রথম হচ্ছে ক্রেডিট রিপোর্ট। ক্রেডিট রিপোর্টে একটা সাপ্লায়ারের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সবকিছু আউটলাইন করা থাকে। সে কত এলসি করে, সে কি আজ পর্যন্ত কোনো এলসি ক্যান্সেল করছে নাকি, তার নামে কোনো মামলা হয়ে আছে নাকি, বা কোথাও কোনো ঝামেলা আছে নাকি। কারণ ব্যাংক কখনোই যাবে না যে আপনি এমন একজন মানুষের সাথে কাজ করেন যেখানে আপনার টাকা আটকায় যেতে পারে। কারণ এখানে কিন্তু ব্যাংকের সুনামও জড়িত, যে এই ব্যাংকের সাথে কাজ করে বা এই ব্যাংকের এতগুলো এলসি ক্যান্সেল হয়। তো ব্যাংক সবসময় চেষ্টা করে এমন মানুষদের সাথেই কাজ করার যেখানে ট্রানজেকশন খুবই ক্লিন থাকে। যখন এরকম ডকুমেন্টস সবকিছু নেওয়ার পরেও আপনার মনে হচ্ছে যে না, আপনার সাপ্লায়ারকে আরেকটু আপনি জাজ করতে চান, তখন আমি বলবো সবচেয়ে ভালো অপশন হচ্ছে যদি আপনি ডিরেক্টলি সাপ্লায়ারের সাথে দেখা করতে পারেন, অথবা কারোর সাথে সাপ্লায়ার দেখা করাতে পারেন। কথার কথা, আপনি ইন্ডিয়া থেকে কোনো একটা পণ্য আনবেন, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ। যদি আপনার কাছে ভিসা থাকে, আপনি সাপ্লায়ার ফ্যাক্টরিতে চলে যান। কারণ আপনি তো নিশ্চয়ই কাজটা একবার করবেন না। তো একবার যে সামনাসামনি বসে যদি সাপ্লায়ারের সাথে একটা সুসম্পর্ক আপনি তৈরি করতে পারেন, আপনি সাপ্লায়ারের অবস্থাটাও বুঝে গেলেন, সাপ্লায়ারও আপনার অবস্থাটা বুঝে গেল, দুইজনই কিন্তু আপনার টেনশন মুক্ত থাকলেন। কিন্তু যদি এই প্রোডাক্টটা ইউএসএ থেকে আসে, যেটা আপনার পক্ষে হয়তো যাওয়া সম্ভব না, তখন আপনার পরিচিত কাউকে যদি আপনি সাপ্লায়ারের ফ্যাক্টরি অথবা তার অফিসে পাঠাইতে পারেন, যেখানে গিয়ে তারা ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসলো, সাপ্লায়ারের সাথে কথাও বললো, আপনাকে ওখানে যে ভিডিও কল দিয়ে সাপ্লায়ার ফ্যাক্টরিটাও একটু দেখাইলো, তখনও আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে সাপ্লায়ারটা কি ভালো নাকি খারাপ। এইবার যখন আপনি সাপ্লায়ার সিলেক্ট করে ফেলেন, এবার সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন শুরু হবে যে কত টাকার পণ্য আপনি আনবেন, কোন কোয়ালিটির পণ্য আপনি আনবেন, কোন শিপমেন্টের মেথড ব্যবহার করে আপনি পণ্য আনবেন, এইসব ডিটেলস নিয়ে কথা হইলো। যখন এই কথাগুলো ফাইনাল হয়ে গেল, তখন সাপ্লায়ার আপনাকে একটা প্রোফর্মা ইনভয়েস দিবে। প্রোফর্মা ইনভয়েস এমন একটা ডকুমেন্ট যেখানে সবকিছু ডিটেলসে লেখা থাকে। তার মানে সাপ্লায়ারের বিজনেস ডিটেলস, আপনার বিজনেস ডিটেলস, সাপ্লায়ার যে পণ্যটা পাঠাচ্ছে এই পণ্যের নাম কি, এই পণ্য কত কোয়ান্টিটি, এই পণ্যের এইচএস কোড কত, কত রেটে মালটা আসতেছে, এবং ট্রান্সপোর্টেশন খরচ কত, এই সব কিছু ডিটেলসে লেখা থাকবে। তার সাথে সাপ্লায়ার কোন ব্যাংকের থ্রুতে কাজ করবে এটা ওখানে মেনশন করা থাকবে। তারপর ওখানে সাপ্লায়ার সাইন করে এই প্রোফর্মা ইনভয়েসটা আপনাকে পাঠাবে। আপনার কাজটা হচ্ছে এই প্রোফর্মা ইনভয়েস সাইন করে, আপনার এখানে সাইন করে এটা আপনি ব্যাংকে গিয়ে জমা দিবেন। তখন ব্যাংক বুঝবে যে সাপ্লায়ার আপনাকে একটা কোটেশন দিল যে এই প্রোডাক্টটা সে এত রেটে এইভাবে প্রোডাক্টটা বাংলাদেশে আপনাকে পাঠাবে, এবং আপনি ওই জিনিসটা বুঝতে পেরে ওই ডকুমেন্টে সাইন করে এটা ব্যাংকে দিয়ে বললেন যে এই ডকুমেন্টের এগেইনস্টে ব্যাংক এবার একটা এলসি ওপেন করবে। তাহলে আমাদের 7 নাম্বার ধাপ হচ্ছে এলসি ওপেন করা। এলসি মানে কি? এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট। এটা হচ্ছে এক ধরনের অ্যাসিউরিটি যেটা ব্যাংক আপনার সাপ্লায়ারকে দিচ্ছে যে কোনো কারণবশত প্রোডাক্ট বাংলাদেশে আসার পর যদি ইম্পোর্টার অথবা কাস্টমার আপনাকে টাকা দিতে না পারে, ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে ব্যাংক এই টাকাটা আপনাকে পৌঁছায় দিবে। এই জন্য আপনার টেনশন করতে হবে না। এলসি যখন আপনি ওপেন করবেন, তখন সবার আগে ব্যাংকে যে আপনার প্রোফর্মা ইনভয়েস যেটা আমরা সাপ্লায়ারের কাছ থেকে নিলাম, এটা ব্যাংকে জমা দিতে হবে। তো ওই প্রোফর্মা ইনভয়েসে তো একটা অ্যামাউন্ট লেখা থাকে যে আপনি এত টাকা বা এত ডলারের পণ্য আমদানি করতে যাচ্ছেন, এই সমপরিমাণ টাকা আপনার ব্যাংকে জমা দিতে হবে। এখন এলসি দুইভাবে করা যায়। একটা হচ্ছে মার্জিন এলসি, তার মানে আপনি 30% মার্জিন এলসি ওপেন করবেন, আপনি 30% টাকাটাই ব্যাংকে জমা দিবেন, বাকি 70% টাকা আপনি পরে এক সময় দিবেন। আর 2 নম্বর অপশন হচ্ছে 100% মার্জিন, তার মানে আপনি 100% যে ডলার ভ্যালুটা আসে ওইটার টাকা আপনি ব্যাংকে জমা দিয়ে দিবেন। যখন আপনি 30% 40% মার্জিন এলসি ওপেন করবেন, তখন ব্যাংক একটু কমিশন বেশি নিবে। যখন আপনি 100% মার্জিন এলসি ওপেন করবেন, তখন ব্যাংক একটু কমিশন কম নিবে। তাহলে আপনি প্রোফর্মা ইনভয়েস এবং প্রোফর্মা ইনভয়েসে যে মেনশন করা অ্যামাউন্টটা থাকে, এটা ব্যাংকে জমা দিলে ব্যাংক আপনাকে একটা এলসি কপি দিবে। এই এলসি কপি আপনি আপনার এক্সপোর্টারকে দিবেন, তখন এক্সপোর্টার একটা অ্যাসুরেন্স পাইলো। এইবার এক্সপোর্টার নির্ভয়ে এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে পারবে। এক্সপোর্টার আপনার প্রোডাক্টটা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানোর পরে আপনাকে এবং আপনার ব্যাংকে কিছু ডকুমেন্টস দিবে, যেমন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ফিউমিগেশন সার্টিফিকেট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, রেডিয়েশন সার্টিফিকেট, এবং প্রোডাক্ট রিলেটেড যদি অন্য কোনো সার্টিফিকেট প্রয়োজন হয়, এটাও আপনার এক্সপোর্টার কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে। এই ডকুমেন্টটা দেওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন প্রোডাক্টটা চলে আসলো, বাংলাদেশ কাস্টম এই ডকুমেন্টের সাথে আপনার প্রোডাক্টটা ম্যাচ করে দেখবে যে কোনো অমিল আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, কোনো ইলিগাল কিছু আছে নাকি। যদি ডকুমেন্টে সবকিছু ঠিক থাকে, তখন এই ডকুমেন্টটা রিসিভ করার পর কিন্তু এই প্রোডাক্টটা আপনার হাতে কাস্টমস আপনাকে উঠাই দিবে। আমাদের 10 নম্বর ধাপটা হচ্ছে যখন কাস্টমস আপনাকে আপনার প্রোডাক্ট বুঝাই দিল, এবার ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে যে যদি প্রোডাক্টে কোনো সমস্যা না থাকে, তাহলে ব্যাংক এক্সপোর্টারের পেমেন্টটা ছেড়ে দিবে, তার মানে এক্সপোর্টারকে পেমেন্টটা করে দিবে। কিন্তু যদি প্রোডাক্টে কোনো সমস্যা থাকে, তখন ব্যাংক চাইলে এই পেমেন্টটা কিছুদিনের জন্য আটকে রাখতে পারে। নর্মালি যখনই প্রোডাক্টে কোনো প্রবলেম বের হয়, তখন এক্সপোর্টার এবং ইম্পোর্টার মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু প্রবলেমটা সলভ করে নেয়। কিন্তু কোনো কারণবশত যদি প্রবলেমটা সলভ না হয়, তাহলে আপনি ইম্পোর্টার হিসাবে এক্সপোর্টার অথবা সাপ্লায়ারের পেমেন্ট 3 মাস 6 মাস পর্যন্ত আটকে রাখতে পারবেন। কিন্তু এক সময় এই পেমেন্টটা কিন্তু ব্যাংক ছাড়তে বাধ্য হবে। এবং আমাদের 11 নম্বর ধাপটা হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করা। এই যে একটু আগে
আগে আমরা কথা বললাম যে ইম্পোর্ট করার আগেই আপনি একটু ঠিক করে নেবেন যে এই পণ্যটা আপনি কোথায় বিক্রি করতে পারেন। যখন আপনার কাস্টমসের এবং ব্যাংকের সব কাজ শেষ হয়ে গেল, এবার আপনি পণ্যটা বিক্রি করে চিন্তা করবেন যে যদি আপনার প্রফিট হয় তাহলে আপনি বিজনেসটা রিপিট করতে পারেন, এবং যদি আপনার লস হয় তাহলে কেন লস হলো এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করা দরকার। এবার গুড নিউজটা দেই। 2 দিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যেখানে কয়েকজন মিলে একটা পণ্য আমদানি করতে পারবে। নরমালি একটা পণ্য আমদানি করতে 20 থেকে 30 লাখ টাকা খরচ হয়ে যায়, কিন্তু যখন এই একই পণ্য 5 জন 7 জন মিলে আমদানি করে তখন খরচ ভাগ হয়, টেনশন ভাগ হয় এবং তার সাথে ঝুঁকিটাও কিন্তু ভাগ হয়ে যায়। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন একটু আমার ফেসবুক পেজটা চেক করে আসবেন। আমাকে অনেকেই বলে যে আমি যে শর্ট ফর্ম কন্টেন্ট গুলো তৈরি করি এখানে অনেক কিছু বোঝা যায় না, যার কারণে এখন থেকে আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা লং ফর্ম কন্টেন্ট দিতে, যেখানে আমি এক্সপোর্ট ইম্পোর্টের পুরো ডিটেলস গুলো ব্রেক ডাউন করে ভালো করে বুঝায় বলতে পারি। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে, এই জন্য এই ভিডিও সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।